আজ গনগনিতে আসা দেখতে পাচ্ছেন লেখা আছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি, যেটা আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত কলোরাডো নদীতে। সেই গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, প্রকৃতির কোলে গ্র্যান্ড ক্যানিয়ন। আর সে আমরা দাঁড়িয়ে আছি যেখান থেকে গনগনি রাস্তাটি প্রবেশ করেছে। তো দেখতে পাচ্ছেন সোজাও আপনারা যেতে পারেন এই গনগনি রাস্তায়, আরো এই পানিকে টান গেলেও আমরা খুঁজে পাবেন সেই গনগনি যেখানে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থিত। সেই দৃশ্য আমাদেরকে দেখাবো টার্গেট বাংলা নিউজের পর্দায়। দেখতে পাচ্ছেন সেই মাতানি মোড়ে আমরা দাঁড়িয়ে আছি। একটা রাস্তা চলে গেছে সোজা গড়বেতা দিকে, আর একটা রাস্তা চলে গেছে আরো গভীর জঙ্গলের দিকে, যেখানে পাবেন গ্র্যান্ড ক্যানিয়ন, পাবেন ভবতারিণী মন্দির। ঠিক একই রকম ভাবে বাঁ দিকে টার্ন নিতে পাবেন প্রকৃতির সৌন্দর্য, যা চোখের ফ্রেমে চোখের লেন্সে বন্দি করে রাখার মতো সেই বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের দৃশ্য আমাদেরকে দেখাবো টার্গেট বাংলা নিউজের পর্দায়। দেখতে থাকুন টার্গেট। নমস্কার, আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। আপনাদেরকে টার্গেট বাংলা নিউজে আরও একবার স্বাগত জানাই। আজ টার্গেট বাংলা নিউজের টিম এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছে। অনেকেই হয়তো নাম শুনেছেন, অনেকেই হয়তো নাম শোনেননি, কিন্তু এই যে জায়গাটি, এই জায়গাটি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই অবস্থিত, এটা হয়তো অনেকের কাছেই অজানা। জায়গাটির নাম গড়বেতার গনগনি, পশ্চিম মেদিনীপুর জেলা। সেই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গনগনিতে এই মুহূর্তে টার্গেট বাংলা নিউজের টিম উপস্থিত হয়েছে। কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন খবরাখবর আপনাদের সামনে তুলে ধরার জন্য বদ্ধপরিকর থাকি, কিন্তু এই প্রকৃতির টানে, প্রকৃতির খেলার উপর ভিত্তি করে যে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য আমাদের পশ্চিমবঙ্গের বুকে, প্রকৃতির যে রূপ পশ্চিমবাংলার মধ্যে লুকিয়ে আছে, তা হয়তো অনেকের কাছেই অজানা। আর আমরা আজ সেই পশ্চিম বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, অর্থাৎ আমরা কিন্তু কম বেশি গ্র্যান্ড ক্যানিয়ন বলতে বুঝি আমেরিকা যুক্তরাষ্ট্রেই অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়নকে, যেটা কলোরাডো নদীতে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদী, অ্যারিজোনায় অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন। কিন্তু বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলতে বোঝায় এই গড়বেতার গনগনিকে। আর আমরা আজ সেই জায়গায় উপস্থিত হয়েছি। কেন হয়েছি? কারণ একটু আগেই বললাম যে আমাদের কাছে পশ্চিমবাংলা মানুষ, বাঙালি মানুষ, আমরা প্রত্যেকেই ভ্রমণ পিপাসু মানুষ। ভ্রমণের উদ্দেশ্যেই বেরিয়ে পড়ি, আর সপ্তাহান্তে ছুটি পেলে তো কোনো কথাই নেই। তো সেই ভ্রমণের বৃত্তান্তে পশ্চিমবাংলার মানুষ ভ্রমণ পিপাসু মানুষ, তারাও সপ্তাহান্তে ছুটি পেলেই তারা বেরিয়ে পড়ে ভ্রমণের নেশায়। আর আজকে আমরা সেই রকমই একটা তথ্য, সেরকমই একটা জায়গা আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পক্ষ থেকে। আমরা কিন্তু ইতিমধ্যেই গড়বেতার গনগনি, যা পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত, যাকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়, সেখানে এসে উপস্থিত হয়েছি। এর ইতিহাসটাও কিন্তু খুব চমকপ্রদ। আগে আমরা ইতিহাসে যাওয়ার আগে এই সমস্ত তথ্য, জায়গাটার বৃত্তান্ত আপনাদেরকে একটু দেখানোর আগে চেষ্টা করি। একেবারেই দেখতে পাচ্ছেন যে প্রকৃতির যে ভয়ঙ্কর রূপ, সেই রূপের মধ্য দিয়েই আমরা কিন্তু এগিয়ে চলেছি। সেই ভয়ঙ্কর প্রকৃতির যে খেলা, আমরা জানি বিজ্ঞান প্রকৃতির কাছে একেবারেই অসহায়, একেবারেই বিজ্ঞান প্রকৃতির কাছে শিশু। তো সেই প্রকৃতির খেলাতেই এই সৃষ্টি পশ্চিম মেদিনীপুরের এই গনগনি। সূর্য যখন অস্ত যায়, তার যে লাল আভা, অর্থাৎ আগুনের যে গনগনে রূপ, সেই লাল আভা, সেই লাল আভার মতোই এই জায়গাটিকেও দেখতে লাগে। সেখান থেকেই নাকি এর নাম হয়েছিল গনগন। আমরা বলি না, আগুন গনগন করছে, অর্থাৎ সেই যে আগুনের লাল রক্তিম আভা, সেখান থেকেই নাকি এই গনগনি নামের সৃষ্টি। এটা কিন্তু আমরা কম বেশি বিভিন্ন জায়গা থেকে
তথ্য সংগ্রহ করে আমরা যেটুকু জানতে পেরেছি, তো ইতিমধ্যেই যে একেবারে যে শিলাস্তর, মাটির যে শিলাস্তর, সেই শিলাস্তরের ক্ষয়ীভূত রূপ আর ভগ্নপ্রায় রূপ থেকেই এই গনগনির এই রকম একটা প্রকৃতির রূপ সৃষ্টি হয়েছে, সেটাই কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি সেই তথ্যই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। একেবারে জায়গাটি কোথায় আমরা আপনাদেরকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব। শিলাবতী নদী দেখতে পাচ্ছেন যে শিলাবতী নদী, সেই শিলাবতী নদীর পাড়েই কিন্তু এই অবস্থিত এই গনগনি। তো এই মুহূর্তে শিলাবতী যে নদী, সেই নদী কিন্তু একেবারে রুক্ষ, শুষ্ক, জীর্ণপ্রায় অবস্থায় পৌঁছে গেছে। অর্থাৎ একেবারে বলা যেতে পারে যে এই শিলাবতী নদী এই মুহূর্তে যেন ঘুমন্ত অবস্থায় রয়েছে, গা এলিয়ে দিয়েছে। আর শিলাবতীর পাড়েই অবস্থিত এই গনগনি। আমরা সেই গনগনির দৃশ্যই আমাদেরকে তুলে আনার চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায়। দেখতে পাচ্ছেন যে তার যে প্রকৃতির রূপটা এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যারা ভূগোলের ছাত্রছাত্রী আছেন তাদের কাছে ভূগোল নিয়ে যে এক্সকারশন থাকে, যে ট্যুর থাকে, সত্যি এই ট্যুর কিন্তু তাদের কাছে এক চমকপ্রদ ট্যুর হতে পারে। তো সেটাই শিলাবতী নদীর পাড়ে অবস্থিত। কিন্তু সেই শিলাবতী নদী যার পাড়ে এই গনগনি অবস্থিত, তার ইতিহাসটাও আপনাদের একটু জানা দরকার। কারণ শিলাবতী যে নদী, এই যে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তের গনগনির যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আর এর যে রূপটা, প্রকৃতির যে রূপটা দেখতে পাচ্ছেন, একেবারে দেখে মনে হবে যেন একটু মাটি, কিন্তু না, এটা কিন্তু ল্যাটেরাইট, মানে মাটি অবশ্যই, কিন্তু এটা হচ্ছে লাল মাটি, ল্যাটেরাইট মাটি। অর্থাৎ আমরা বলি না ল্যাটেরাইট মৃত্তিকা, সেই ল্যাটেরাইট মৃত্তিকায় এই মুহূর্তে গনগনিতে আমরা দাঁড়িয়ে আছি। এই আমরা প্রত্যেকটা জায়গার খুঁটিনাটি দৃশ্য, গনগনির যে রূপ আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করছি। কারণ আপনারা যদি কোনো দিন গনগনি আসেন, আপনাদের যাতে সহজেই আপনারা বুঝতে পারেন কি আছে না আছে সবটাই, সেই জন্যই আমরা তুলে আনার চেষ্টা করছি। একেবারেই দেখতে পাচ্ছেন যে এবড়ো খেবড়ো ঢাল, কিন্তু সেখানে খুব সাবধানে আমাকেও দেখতে পাচ্ছেন নামতে হচ্ছে। কারণ কোনোভাবেই যদি পা পিছলে যায় তাহলে কিন্তু চরম বিপদের মুখোমুখি হতে পারে। তো সেই রকমই, সেই কারণেই আমি প্রতিটা পা কিন্তু পদক্ষেপে ফেলে এগিয়ে আসার চেষ্টা করছি। তো সেই দৃশ্য আমাদের সামনে তুলে আনার যেমন চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন যে এই যে গনগনির প্রকৃতির যে রূপ, সেই রূপের যে আস্বাদন আপনাদেরকে দেখাই। তো একেবারে দেখতে পাচ্ছেন যে মনে হবে যেন কেউ সৃষ্টি করেছেন, কিন্তু না, সৃষ্টি করেছেন, অবশ্যই সৃষ্টি করেছেন, আছেন একজন সৃষ্টিকর্তা। সেই সৃষ্টিকর্তার কিন্তু এই প্রকৃতিকে নিয়ে সৃষ্টি। আমরা বিভিন্ন সময় একবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে দাঁড়িয়েও আমরা বিজ্ঞানকে নিয়ে বিরাট বড়াই করি, কিন্তু বিজ্ঞান এখনও প্রকৃতির কাছে যে শিশু, বিজ্ঞান যে প্রকৃতির কাছে নিতান্তই শিশু, সেটা কিন্তু এই গনগনি না এলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। কারণ কেন? কারণ এই যে শিলাস্তর, আমরা ভূগোলের পরিভাষায় বলি না যে আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, এই যে কথাগুলো আমরা বলি, তো সেই শিলাস্তর আস্তে আস্তে ক্ষয় পেতে পেতে আজ এই রকম একটা রূপে এসে পৌঁছেছে। শুধু তাই নয়, এই রূপ দেখলে আপনি এক অনাবিল আনন্দ পেতে পারেন। কোনো জায়গাতেই দেখা যাচ্ছে এই যে শিলাস্তরের যে মাটি, তো সেই মাটিতে কোনো সময় দেখা যাবে যে মানুষের মূর্তি, কোথাও দেখতে পাবেন শিবের মূর্তি, কোথাও দেখতে পাবেন দুর্গার মূর্তি। তো সেটাই আমরা আপনাদের সামনেও তুলে আনার চেষ্টা যে যতটা প্রবেশ করা যায়। কারণ দেখতে পাচ্ছেন যে প্রচুর ঝোপ জঙ্গলে ভর্তি হয়েছে এই গনগনি পিকনিক স্পট, কিন্তু তাই মাঝেও সেই ঝোপ জঙ্গলেও যতটা প্রবেশ করা সম্ভব হচ্ছে ততটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সেই ঝোপ জঙ্গলকে
বাইপাস করে আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি। কারণ আপনারা জানেন বৃষ্টি যখন হয়, বৃষ্টির যে তিনটি গতি, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, এবং সেই গতির ফলে যে ক্ষয়কার্য, সঞ্চয় কার্য, বহন কার্যের কথা বলা হয়, তো সেটাই আমাদের সামনে আমরা তোলার চেষ্টা করছি। আপনারা সহজেই দেখুন, লক্ষ্য করতে পারবেন আমি যেখানে বসে আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখান দিয়ে উপর দিয়ে যে জল যে সহজেই বেরিয়ে গেছে তা আমরা সহজেই বুঝতে পারি। আর এই জলের সাথে শুধু জল গেছে তা নয়, তার সাথে এই আনুষঙ্গিক যে ভূমিস্তর, যে শিলাস্তর, তারও কিন্তু ক্ষয় ঘটেছে। অর্থাৎ ক্ষয়কার্যের ফলে যে সৃষ্ট ভূমির রূপ, তো সেই ভূমির রূপ কিন্তু আমাদের সামনেও আমরা তোলার চেষ্টা করছি। কারণ গনগনি এটা অনেকেই হয়তো জানেন না যে কোথায়, আমাদেরকে সেটাও একটু বলে দিই যে আমরা এই গনগনিতে প্রবেশ করেছি চারিদিকে কাজুর বন এবং শালবনকে সামনে রেখে। তো আমরা সেখানেও সেটা আমাদেরকে তুলে আনার চেষ্টা করছি। তো আমি এই মুহূর্তে আমাদেরকে একটা কথা বলি, দেখুন যে আজকে গনগনির যে ইতিহাস, সেই ইতিহাসকে যদি আমরা একবার সামনের দিকে বা পিছনের দিকে তাকানোর চেষ্টা করি, এর ইতিহাস কিন্তু বহু বড়। কেন বহু বড়, কেন হয়েছে এই গনগনির রূপ, এই গনগনির ইতিহাসটাই বা কী, আমাদেরকে ইতিহাসটা একটু বসেই বলি। যে কারণ এই যে শিলাস্তর, তাকে আপ অ্যান্ড ডাউন করে ওঠানামা, তার মধ্যেও একটা কষ্ট তো থাকেই, কিন্তু তবু এই কষ্টের মধ্যেও লুকিয়ে আছে আনন্দ। জানেন কি যে এর কি কি কারণ আছে, কে ইতিহাস আছে? যদি ইতিহাসের কথা বলি তাহলে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে। তাহলে আমাদেরকে একটু পিছিয়ে নিয়ে যাই, আপনারা প্রত্যেকেই একটু ভাবতে থাকুন সেই মহাভারতের কথা। ভাবুন কি সেই মহাভারত, যে মহাভারতে আমরা পাই এই গনগনির একটা ইতিহাস। কী রকম? এই গনগনিতে নাকি বকাসুর বলে এক রাক্ষস ছিলেন। গল্পটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন। গনগনিতে বকাসুর বলে এক রাক্ষস ছিলেন, তাকে নাকি প্রতিদিন একজন করে মানুষ নৈবেদ্য হিসাবে দিতে হতো। এটাই ছিল নাকি বকাসুরের মূল উদ্দেশ্য। এবং তারই প্রেক্ষাপটে যদি কোনো কারণে তিনি একদিন মানুষ নৈবেদ্য হিসাবে না পেতেন, তাহলে নাকি থরহরি কম্প হয়ে উঠত এই জায়গা। কিন্তু মহাভারতের সেই পঞ্চপাণ্ডব, ভীম, অর্জুন, নকুল, সহদেব থেকে শুরু করে এরাও একদিন কোনো কালের ক্রমে ঘুরতে ঘুরতে তারা এসে পৌঁছায় এই গনগনির এক ব্রাহ্মণ পরিবারে। তো সেই হিসাবে সেই ব্রাহ্মণ পরিবার সেখানে দাঁড়িয়ে নৈবেদ্য হিসাবে একজন মানুষ তার কাছে পৌঁছানোর কথা। সেখানে কুন্তী নাকি ভীমকে বলেন নৈবেদ্য হিসাবে তাকে আজ যাওয়ার কথা। কিন্তু ভীম যথারীতি মায়ের কথা মতো, অর্থাৎ কুন্তীর কথা মতো বকাসুরের সামনে গিয়ে হাজির হয়। এবং সেখানে গিয়ে যাওয়ার পর বকাসুরের সাথে ভীমের সে তুমুল নাকি লড়াই, এবং লড়াইয়েতে নাকি এই গনগনির মাঠ কম্পমান হয়ে উঠেছিল। তাদের সেই লড়াই, তাদের সেই দাপাদাপি, পায়ের যে দাপাদাপি, সেই দাপাদাপির চিহ্নই নাকি আজকের গনগনি। এটা কিন্তু পৌরাণিক কথা মতে ভীম এবং বকাসুরের যে লড়াই, সে লড়াইয়ের ফলে যে পায়ের যে দাপাদাপি, আর সেই দাপাদাপির কারণেই নাকি আজকের এই গনগনির সূচনা। এটাই কিন্তু পৌরাণিক কথা অনুসারে আমরা জানতে পারি। আরও কিন্তু এর আরও একটা ইতিহাস আছে, যে ইতিহাস আমরা আমাদেরকে তুলে আনার চেষ্টা করব টার্গেট বাংলা নিউজের পর্দায়। আমরা দেখুন কি ইতিহাস, কেন এই গনগনিতে মানুষ আসবে, কি আছে গনগনি, সবই আমাদের সামনে তুলে আনার চেষ্টা করছি। তো ইতিমধ্যেই আমরা যেমন পৌরাণিক ঘটনা আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, জানি না এই পৌরাণিক ঘটনাটা কতটা এর মধ্যে তথ্য নির্ভর, কতটা সত্যতা আছে, কিন্তু আমরাও তো কোনো না কোনো বই পড়ে, কোনো না কোনো তথ্য ঘেঁটে এই জিনিসগুলো অনুধাবন করেছি। দর্শক, এরকম একটা তথ্য দেখে আপনারা হয়তো ভাবছেন
সত্যি কি এতটা জিনিস এখানে আছে? একদমই ঠিক তাই, যে পশ্চিম মেদিনীপুর গড়বেতা সেই গনগনি, যেটা গড়বেতা বাসস্ট্যান্ড থেকে, গড়বেতা ব্লক থেকে মাত্র 2.1 কিলোমিটার দূরে এই গনগনি, অর্থাৎ ঢিল ছোঁড়া দূরত্বে। তো সেই গনগনির রূপ রস আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করছি। তো এই গনগনি সত্যি প্রকৃতির যে রূপের মধ্যে পড়ে, যে শিলাস্তর, তার ক্ষয়ীভূত রূপ, এবং শুধু তাই নয়, এখানে এলে দেখতে পাবেন প্রচুর গর্ত, দেখতে পাবেন টিলা। হয়তো আপনাদেরও ভয় হতে পারে, হাড় হিম করা একটা ঘটনা, হাড় হিম করা একটা দৃশ্য আমাদেরকে দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায়। তো এই যে টিলা, তো এর যে গর্ত, এর যে টিলা, তো সেটা কিন্তু এইখানে গনগনিতে না এলে আপনারা হয়তো অনুধাবন করতে পারবেন না। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা, যেখানে এর ইতিহাস একটা বলি, যেমন আপনাদেরকে পৌরাণিক তথ্য আমরা তুলে আনার চেষ্টা করেছি, ঠিক এর একটা ইতিহাসও আছে। কি ইতিহাস? এখানে নাকি অচল সিং বলে এক রাজা ছিলেন। তো তিনি ইংরেজদের বিরুদ্ধে নাকি লড়াই করেছিলেন, কিন্তু ইংরেজরা কোনো ক্রমে অচল সিংকে দমাতে পারছিলেন না। তো তারা বিভিন্নভাবে কামান দাগেন, বন্দুক ছোঁড়েন এবং জ্বালিয়ে দেন এই গনগনির শাল বন। তো সেখানে দাঁড়িয়ে জ্বালিয়ে দেওয়ার প্রেক্ষাপটে যখন অচল সিং তার দলবল নিয়ে আস্তানা গাড়ে এই গনগনিতে, তখন তাকে বধ করার জন্য বিভিন্ন কামান, বিভিন্ন বন্দুক সবেরই প্রেক্ষাপটে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু তবুও জমানো যায়নি অচল সিংকে। তিনি চোরা গোপ্তা পথে আক্রমণ করেন ইংরেজদেরকে। কিন্তু একটা কথা আছে না, ঘর শত্রু বিভীষণ, ঠিক একই রকমভাবে তখন বগরির যিনি রাজা ছিলেন, তার নাম ছিল ছত্র সিং। তিনি ইংরেজদের সাথে যোগ সাজস করে তিনি অচল সিংকে ধরিয়ে দেন, এবং ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে এই গনগনির যে মাঠ, এই মাঠেই নাকি অচল সিংয়ের ফাঁসি হয়েছিল। এই গনগনির এই মাঠেই নাকি অচল সিংকে ফাঁসিয়ে দিয়েছিল ইংরেজরা। এটা আজ বেশি দূরের ইতিহাস নয়, মাত্র 200 বছরের আগের ইতিহাস। যে 200 বছরের যে আগের ইতিহাস, সেই ইতিহাসে আমরা পাবো চুয়ার বিদ্রোহের কথা। আমরা বিভিন্ন সময় ইতিহাসের পাতায় দেখতে পাই বিভিন্ন বিদ্রোহের কথা, ঠিক একই রকমভাবে আমরা পাবো চুয়ার বিদ্রোহের কথা। আর সেই চুয়ার বিদ্রোহের অচল সিংকে এখানের গনগনির মাঠে দেয় ইংরেজরা। অচল সিং এবং তার সঙ্গী সাথীদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। একেবারেই যা বলছিলাম, এই যে গনগনির মাঠ, যে মাঠ এক সময় একদম দুর্বিষহ ছিল, যে গড়বেতা, যে গড়বেতার নাম শুনলে মানুষ আতঙ্কিত হতো, সেই গড়বেতাই কিন্তু এখন মানুষের সচল গতিবিধি। শুধু তাই নয়, আপনারা হয়তো লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে আমাদের মতো মানুষদের সামর্থ্য নেই যে আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে যাওয়ার, কিন্তু বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় অবস্থিত গনগনিতে, সেই জায়গাতেই কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন যে একেবারেই যে শিলাস্তর, সেই দুটি শিলাস্তর যেভাবে ভাগ হয়েছে, নদীর যে 3টি গতি, যে গতিপথ, অর্থাৎ উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, প্রতিটা গতিতেই ক্ষয়কার্য সঞ্চয় কার্যের কথা আমরা ভূগোলের বইতে পাই। তো সেই ভূগোলের বই থেকেই আমরা বুঝতে পারি যে এই যে শিলাস্তর, তার ক্ষয়ীভূত রূপ, আর তার সেই রূপের মাঝখানেই আজ আমরা দাঁড়িয়ে আছি। আপনাদের সামনে তার ইতিহাস তুলে আনার চেষ্টা করছি। যদি সম্ভব হয় আমরা কিছু মানুষের মুখোমুখি হওয়ারও চেষ্টা করব যে কেন এই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিকে তারা এলেন। তো একেবারেই আমরা আগানোর চেষ্টা করব, প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদে আপনাদের সামনে এই গনগনির রূপ আপনাদেরকে তুলে আনার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এগুলোকে দেখিলে কেউ বলবেন যেগুলো মানুষের সৃষ্টি, না, প্রকৃতির সৃষ্টি, প্রকৃতির খেলা। প্রকৃতির খেলা যে কত অপরূপ হয়
তা সত্যি একেবারে দুর্বিষহ। আর এই গনগনি একটা সময় ছিল শাল গাছের বন, কিন্তু বর্তমান সময়ে হয়তো সেভাবে শাল গাছ চোখে পড়বে না। যেখান থেকে আমরা গনগনি রূপ শুরু করলাম, সেখানে গেলে দেখবেন দুপাশারিতে শুধুমাত্র কাজুর বন, কাজু বাদামের বন, আর সেই তারই বনের মধ্য দিয়েই এক রাস্তা পেরিয়ে এসেছে, যে রাস্তাটা শেষ করছে গনগনির কোনো এক প্রান্তে এসে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায়। দর্শক, বুঝতে পারছেন যথেষ্ট জীবনের ঝুঁকি নিয়ে যে পা পিছলে পড়লেই কিন্তু পড়ে যাওয়ার উপক্রম। জানি না তো কতখানা আপনাদের সামনে আমি এই সমস্ত তথ্য তুলে আনতে পারবো, কারণ বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, সেই বাংলার গ্র্যান্ড ক্যানিয়নে দাঁড়িয়ে আজ টার্গেট বাংলা টিম মানুষদের সামনে বিভিন্ন তথ্য উপস্থাপন করার চেষ্টা করছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এই মুহূর্তে বাংলার গ্র্যান্ড ক্যানিয়নের একেবারে একদম দুর্ভেদ্য জায়গা, যেখানে দেখা যেতে পারে বিভিন্ন জন্তুর হয়তো সমারোহ। জানি না আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ শিলাস্তর যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, কিন্তু সেই শিলাস্তরের মাঝখানেও আমি দাঁড়িয়ে আপনাদেরকে সমস্ত তথ্যটা, খুঁটিনাটি বিষয় দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা যখন গনগনিতে আসবেন যাতে আপনাদের সহজেই বুঝতে পারা যায় বা বুঝতে পারেন কোথায় কি আছে। তো সেটাই দেখানোর চেষ্টা করছি। যে পাহাড়ের টিলা, গর্ত, খাদ সমস্ত কিছুকেই উপেক্ষা করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গনগনির রূপ। একেবারেই যে আমার যে ক্যামেরা পার্সন আছে তাকে বলবো, সে যে জায়গায় দাঁড়িয়ে এখন এই ক্যামেরার শ্যুট করছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, তার পিছন দিকের দৃশ্যটা একটু দেখাতে বলবো। যে দেখতে পাচ্ছেন চারিদিক গভীর বন, খাদে ভর্তি, যে কোনো মুহূর্তে পা পিছলে গেলে কিন্তু অবধারিতভাবে কোনো না কোনো বিপদ ঘটে যেতে পারে। তো কিন্তু সেখানে দাঁড়িয়েও আমরা অকুতভয় শক্তি নিয়ে, অকুতভয় সাহস নিয়ে আমরা গিয়ে চলেছি সমস্ত রূপ রস সবটা অনুধাবন করব বলে। তো শুধু তাই নয়, এখানে বিভিন্ন সময়ে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। কিন্তু এখন যদিও অফ সিজন, কিন্তু অফ সিজনেও মানুষ কিন্তু আজ সানডে, সুপার সানডে, আর সেই সুপার সানডেতে ছুটির দিনকে একেবারেই উপভোগ করবেন বলে তারা কিন্তু বেরিয়ে পড়েছেন সমস্ত পরিবার নিয়ে। তো সেটাই আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সেটা নিয়েই তারা বেরিয়ে পড়েছেন। তো ইতিমধ্যেই আপনাদেরকে আরও একটু তথ্য, আরও কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করি। তো যেমন সুপার সানডেতে তারা বেরিয়ে পড়েছেন, ঠিক একই রকমভাবে তারা প্রকৃতির রূপ রসকে অনুধাবন করছেন, মর্মে তারা নেয়ার চেষ্টা করছেন। কারণ মেগাস্টার তিনজনের কথা যদি বলি তাহলে হয়তো আপনারা সহজেই বুঝতে পারবেন যে অচেনাকে চিনতে, অচেনাকে দেখতে আর অজানাকে জানতে বেরিয়ে পড়েছিল এক উদ্দেশ্য নিয়ে। যে উদ্দেশ্যের প্রেক্ষাপটটা কিন্তু আর কিছু নয়, যে মানুষের জ্ঞান আহরণ করা, মানুষের জ্ঞানকে সমৃদ্ধ করা, তাদের সমস্ত একেবারেই দর্শক আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করছি। আমি এই মুহূর্তে যেখানে বসে আছি, আপনারা হয়তো অনেকেই দেখে অবাক হচ্ছেন, সত্যিই তাই। কালের ক্রমে, একেবারেই কালের ক্রমে এই যে প্রকৃতির, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আছি কথাটা বললাম, কিন্তু আমি এই মুহূর্তে যেখানে এসে পৌঁছেছি, যে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গনগনি, তো সেই গনগনির একেবারেই
দুর্বিষহ দুরাবদ্ধ একটা জায়গায়, যেখানে দেখতে পাচ্ছেন যে প্রকৃতির রূপের মধ্যে যেন এক টিলা, সেই টিলাটা যেন মনে হয় যেন কেউ কোনো মিস্ত্রি বা কোনো কারিগর এইটাকে যেন একটা গর্ত রূপ দিয়েছেন, না, কেউ দেননি, দিয়েছেন একজনই, আমাদের ভাগ্য বিধাতা অর্থাৎ সৃষ্টিকর্তা, তিনি এই রূপ দিয়েছেন। আর সেই রূপের মাঝেই আমি দাঁড়িয়ে আছি। তো সে দেখানোর চেষ্টাও করছি। তো এর বিভিন্ন রূপ রস একইভাবে আমাদেরকে আরও একবার বলি, গল্প তো প্রত্যেকেই গল্প কেনা ভালোবাসে, আমরা প্রত্যেকেই গল্প শুনতে ভালোবাসি। এবারেই যা বলছিলাম যে গড়বেতার গনগনিতে আমরা হারিয়ে আছি, আমাদেরকে আরও একবার ইতিহাস বলবো, কিন্তু তারই মাঝে একটু দেখানোরও চেষ্টা করি যে এখানের যে সমস্ত ঘটনা, আমরা যে দৃশ্য দেখছি তা এক কথায় একেবারেই অনস্বীকার্য। সেই ঘটনাই আমাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। ঘন বনে পরিপূর্ণ, তো সেখানে দাঁড়িয়েই আমরা একেবারে উঁচু একটা পাহাড়ের মতো দেখে হয়তো দূর থেকে আপনাদের মনে হতে পারে এটা একটা পাহাড়, না, এটা পাহাড় নয়, এটা ভূমিক্ষয় অর্থাৎ শিলাস্তরের ক্ষয়, আর তারই ক্ষয়ীভূত রূপ আজকের গনগনি। কিন্তু এটাকে দেখলে আপনারা কেউ সহজেই বুঝতে পারবেন না। আপনারা হয়তো ভাববেন যে এটা কোনো জায়গা থেকে শ্যুট করে আনা কোনো ছবি, যাকে গনগনি বলে চালানো হচ্ছে। না দর্শক, একেবারে তা নয়, একেবারে ঘন বনে পরিপূর্ণ একটা জায়গা, তার মাঝেই কিন্তু এই গনগনির যে শিলাস্তর, সেই শিলাস্তর কিন্তু দাঁড়িয়ে আছে। প্রচুর টিলা, প্রচুর গর্ত, শিলাক্ষয়, ভূমির ক্ষয়, আর তারই রূপ কিন্তু এই গনগনি। শুধু তাই নয়, আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক অনতি দূরেই অবস্থিত শিলাবতী। সেই শিলাবতীতে দেখতে পাচ্ছেন, আমাদেরকে একটু দেখাই যে শিলাবতী দেখুন, এই মুহূর্তে দেখে মনে হবে শিলাবতী যেন শান্ত একটা রূপ, যেন মনে হবে দুপুরের ভাত ঘুম খেয়ে যেন গা এলিয়ে দিয়েছে। কিন্তু এই শিলাবতীর রুদ্রমূর্তি আপনারা কখন দেখবেন জানেন? যখন বর্ষাকাল, আর সেই বর্ষাকালেই দেখতে পাবেন শিলাবতী একেবারেই জলের টইটুম্বুর হয়ে গেছে। যে শিলাবতীর উৎপত্তি ঘটেছে ছোটনাগপুর মালভূমি অর্থাৎ পুরুলিয়া থেকে, সেই পুরুলিয়া বাঁকুড়া হয়ে মেদিনীপুরের দ্বারকেশ্বরে একসাথে মিলেছে। যখন বর্ষা হয়, দুকুল প্লাবিত হয়ে ওঠে, তখনই এই শিলাবতী রূপের আসল চেহারাটি বোঝা যায়। শুধু তাই নয়, তখন ওই শিলাবতীর আসল চেহারায় ভেসে যায় ক্ষীরপাই, ঘাটাল, একেবারেই চন্দ্রকোনা। যতটা ওঠা যায়, হয়তো অনেকেই হয়তো ভাবছেন এরা কোথায় কিভাবে পৌঁছে যাচ্ছে, তো যতটা ওঠা যায় সেরকম জায়গাতে আমরা ওঠার চেষ্টা করেছি। তো ইতিমধ্যেই আমাদেরকে আরও একবার জানান দেওয়ার চেষ্টা করব এর গনগনির রূপ। আমি শুধু তাই নয়, আমি এই মুহূর্তে কিন্তু প্রকৃতির একেবারে দেখতে পাচ্ছেন আলো ছায়ার খেলা চলছে। আমরা কিন্তু যখন এসে পৌঁছেছিলাম তখন কটকটে রোদ্দুর, এই মুহূর্তে যেন কিছুটা মেঘের আভা আমরা লক্ষ্য করতে পারছি। তো সেই আলো ছায়ার খেলা মাঝেই কিন্তু আমরা এগিয়ে চলেছি। আমি দর্শক আপনাদেরকে আরও একবার গল্পটা বলার চেষ্টা করি। হ্যাঁ, গল্পটা কি জানেন? আজকে কেন আমাদেরকে বলি এই গনগনি কেন এলাম, টার্গেট বাংলা কেন গনগনিতে উপস্থিত হলো। আমি না অনেকদিন থেকেই একটা জিনিস চিন্তাভাবনা করছিলাম, এই গনগনির ইতিহাস যদি মানুষের সামনে উপস্থাপন করা যায়, মানুষকে যদি জানানো যায় গনগনি কোথায়, কী কারণে মানুষ আসবে, তাহলে কিন্তু মানুষ উপকৃত হবে। আর তারই তথ্য ধরে আজ গনগনিতে আসা। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ব্লকের গনগনি,
যেটা গড়বেতা যে ব্লক, সেই ব্লক থেকে মাত্র 2.1 কিলোমিটার দূরেই অবস্থিত গনগনি। শিলাবতী নদীর একেবারেই পাশে অবস্থিত গনগনি। কিন্তু এই গনগনির যে রূপ বা কেন গনগনি, সেখানে দাঁড়িয়েই আমাদেরকে একটা কথা বলি। যে গনগনির আমরা একটা কথা বলি না, আগুন গনগন করছে, অর্থাৎ সূর্য যখন অস্ত্র যায় তার যে লাল আভা, আগুনের যে লাল আভা, সেই লাল আভার রূপ কিন্তু এখানে পরখ করা যায়। সেখান থেকেই নাকি গনগনির সৃষ্টি। এবারে এই গনগনিটা আসে কিভাবে? একেবারেই যে গড়বেতা বাসস্ট্যান্ড থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরেই কাজু বাদামের গাছকে দুপাশারি রেখে ঘন কাজু বাদামের বনের মাঝখান দিয়ে, অর্থাৎ বুক চিরে বেরিয়ে এসেছে এটি কালো রাস্তা, অর্থাৎ পিচ রাস্তা। আর সেই পিচ রাস্তা ধরে আপনি এগিয়ে যান, পেয়ে যাবেন এই গনগনিকে। কিন্তু এই গনগনির ইতিহাস আমরা যখন জানি যে গনগনিকে পিকনিক স্পট বলা হয়, কিন্তু একটা সময় মানুষ এই গনগনিতে আসতে পারতো না ভয়ে আতঙ্কে। কিন্তু বর্তমানে রাজ্য সরকার, তার রাজ্য সরকারের পরিবহন দপ্তর, রাজ্য সরকারের পর্যটন দপ্তর, সেই সমস্ত দপ্তর কিন্তু খুব সুবিধা করে দিয়েছে, সহজলভ্য করে তুলেছে এই গনগনিকে। আমরা এর গনগনির ইতিহাস যখন ঘাঁটতে গেলাম, দেখলাম এই গনগনির ইতিহাসে লুকিয়ে আছে বকাসুরের কথা। সেই মহাভারতের বকাসুর, যে বকাসুরের সাথে ভীমের যে লড়াই, সে লড়াই কিন্তু লুকিয়ে আছে এই গনগনির সাথে। কিভাবে লুকিয়ে আছে? গনগনিতে নাকি পৌরাণিক তথ্য অনুসারে যে বকাসুর বলে একজন রাক্ষস ছিলেন। অনেকেই জানেন, বাচ্চারা বকাসুরের নাম শুনলে ভয় পায়, মায়েরা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বকাসুরের গল্প বলেন, তাতে বাচ্চারা তাড়াতাড়ি ভাত খেয়ে নেয়। সেই বকাসুর নাকি গনগনিতে ছিলেন। তাকে প্রতিদিন একজন করে মানুষ নৈবেদ্য হিসাবে দিতে হতো, আর তিনি না পেলে থরহরি কম্প হয়ে উঠত এই গনগনি। কিন্তু এই রকমভাবেই আমরা পৌরাণিক তথ্যতে পেয়েছিলাম যে পঞ্চপাণ্ডব, সেই পঞ্চপাণ্ডবরা একদিন ঘুরতে ঘুরতে কালের স্রোতে গনগনির এক ব্রাহ্মণ পরিবারে এসে উপস্থিত হয়। কিন্তু সেই ব্রাহ্মণ পরিবারেও একদিন নৈবেদ্য হিসাবে একজনকে পাঠানোর কথা। কিন্তু কুন্তী, সেই কুন্তীর নির্দেশে ভীম কিন্তু ওই পুরোহিতের বাড়ি থেকে তিনি নৈবেদ্য হিসাবে বকাসুরের সামনে হাজির হলেন। শুরু হলো বকাসুর এবং ভীমের তুমুল লড়াই। আর এই বকাসুর এবং ভীমের তুমুল লড়াইয়ে গোটা গনগনি থরথর করে কাঁপতে শুরু করলো। শুধু তাই নয়, আর সেই কম্পমান সেই লড়াই এবং তারই ফলপ্রসূ পায়ের দাপাদাপি, চারিদিক যখন স্তব্ধ হয়ে গেছে, যখন থরহরি কম্প অবস্থায় গনগনির মাঠ এবং তাদের পায়ের দাপাদাপিতেই নাকি আজকের এই টিলা, আজকের এই গনগনি, আজকে যাকে আমরা বলছি শিলাস্তরের ক্ষয়, সেটাই নাকি সৃষ্টি হয়েছে। শুধু তাই নয় দর্শক, আরও একটা তথ্য, আরও একটা কথা চালু আছে। কথাটি হলো কি, এই যে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন যাকে আমরা বলছি, অর্থাৎ গড়বেতার গনগনি, এখানেও একটা ইতিহাস, তা বেশি দূরের নয়, আজ থেকে প্রায় 200-250 বছর আগের ইতিহাস। আমরা ইতিহাসের পাতা খুললে দেখতে পাই সেই চুয়াড় বিদ্রোহের কথা, যে চুয়াড় বিদ্রোহেতে অচল সিংয়ের কথা আমরা দেখতে পাই। কিন্তু সেই অচল সিং তিনি তার সঙ্গীদেরকে নিয়ে আস্তানা গেড়েছিলেন এই গনগনিতে। শুধু তাই নয়, এই গনগনিতেই শুরু হয়েছিল চুয়াড় বিদ্রোহের অন্যতম নায়ক অচল সিংয়ের সাথে ইংরেজদের লড়াই। সেই লড়াইয়ে একেবারেই যখন অচল সিংকে পেরে উঠতে পারছিলেন না ইংরেজরা, তখন তারা এই গনগনি একটা সময় ছিল শালের বন,
তারা বিভিন্ন গুলি, বন্দুক আর বারুদের ফলেই তারা নাকি এই গনগনির শাল বনকে ধ্বংস করে দেয়, অর্থাৎ আগুন লাগিয়ে দেয়। তবুও কিন্তু দমানো যায়নি অচল সিংকে। তিনি চড়া গপ্তা পথে ইংরেজদের বিরুদ্ধে তিনি লড়াই জারি রাখেন। কিন্তু প্রত্যেকটা জায়গাতেই না এক একজন করে বিভীষণ থাকে, অর্থাৎ ঘর শত্রু বিভীষণ। ঠিক একই রকমভাবে বগরির শেষ যে রাজা, যার নাম ছিল ছত্র সিং, তিনি ধরিয়ে দেন অচলদেরকে। ইংরেজদের হাতে ধরা পড়েন অচল এবং তার দলবল অর্থাৎ সঙ্গী সাথীরা। আর এই গনগনির মাঠেই নাকি অচল এবং তার সঙ্গী সাথীদেরকে ফাঁসি দেয়া হয়। এ তথ্যও নাকি লুকিয়ে আছে এই গনগনির ইতিহাসের মধ্যে। এতক্ষণ ধরে আমাদেরকে গনগনির কথা বলছিলাম, যে গনগনির সত্যি শীতের দুপুরের গনগনি এক লাবণ্যে গনগন করে। শুধু তাই নয়, এখানে বিভিন্ন টিলা, বিভিন্ন ছোট ছোট গর্ত, ল্যাটেরাইট মৃত্তিকা, ল্যাটেরাইট শিলা প্রতিনিয়তই আপনি দেখতে পাবেন। আপনার চোখের ক্যামেরায় এই বন্দি হবে, চোখের ফ্রেমে বন্দি হবে এই আশ্চর্য এক ভূমিরূপ, যে ভূমিরূপকে আমরা প্রতিনিয়তই দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে টার্গেট বাংলা নিউজের পর্দায়। হয়তো অনেকেই ভাববেন যে আপনারা যদি আমরা গনগনি যাই কি পাবো। যেমন গনগনিতে পিকনিক স্পট পাবেন, শুধু তাই নয়, আমাদেরকে আরও একটা কথা জানাই। গনগনিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পর্যটন দপ্তরের পক্ষ থেকে এখানে বেশ কিছু রিসর্ট বা কটেজ তৈরি করা হয়েছে। যে কটেজগুলি নাম রাখা হয়েছে কি জানেন? কোথাও নাম রাখা হয়েছে ডুলং, কোথাও নাম রাখা হয়েছে সুবর্ণরেখা, কোথাও নাম রাখা হয়েছে শিলাবতী। অর্থাৎ নদীর নামানুসারে এই কটেজের নাম রাখা হয়েছে। আপনারা কিন্তু রাত্রি যাপন করার কথাও ভাবতে পারেন এই গনগনিতে। শুধু তাই নয়, এই গনগনির পাশাপাশি আপনি পাবেন খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্ট। যদি ভাবেন কম বাজেটের হোটেলের কথা, তাহলে আপনাকে জাস্ট গনগনি থেকে 1.5 কিলোমিটার দূরে আপনাকে একটু যেতে হবে এই খাবারের জন্য, যেখানে একেবারেই অনেকটাই কম খরচে পেতে পারেন। গনগনির বুকে যে সমস্ত হোটেলগুলি আছে সেইগুলি হয়তো একটু রেট বেশি, কিন্তু খাবার দাবার কোনো সমস্যা নেই। এরই সাথে আপনাদেরকে বলি, যদি আপনারা গনগনি আসেন সড়ক পথে কিভাবে আসবেন, পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়নে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে এক কাজ করুন, মেদিনীপুর শহর থেকে 60 নম্বর জাতীয় সড়ক ধরে শালবনির উপর দিয়ে মনোরম শালের জঙ্গল দেখতে দেখতে সোজা চন্দ্রকোনা রোডের উপর দিয়ে গড়বেতায় পৌঁছে যান। আর গড়বেতা থেকে মাত্র 2-2.5 কিলোমিটার দূরেই অবস্থিত এই চোখের ফ্রেমে বন্দি করে রাখার গনগনি, একেবারেই প্রাকৃতিক গনগনি, যে ভূমিরূপ সেটা কিন্তু আপনারা পরখ করতে পারেন। আর যারা ট্রেন পথে আসছেন মেদিনীপুর স্টেশনে নামুন, বা মেদিনীপুর স্টেশন থেকে আপনারা গাড়ি করে চলে আসতে পারেন গনগনিতে, কিংবা গড়বেতায় নেমে আমরা আসতে পারেন। যারা কলকাতা থেকে সড়ক পথে আসছেন তারা একেবারে সরাসরি কলকাতা থেকে গড়বেতাতে নেমেই সেখান থেকে মাত্র 3 কিলোমিটারের কাছাকাছি দূরত্বেই পৌঁছে যেতে পারেন গনগনিতে। কি নেই এখানে? থাকা খাওয়ার সুবিধা আছে প্রাকৃতিক দৃশ্যকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার মতোই আপনারা কিন্তু খুব সহজেই এখানে পৌঁছাতে পারেন। তো বর্তমান সময়ে গনগনিকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে, কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যটন কেন্দ্রকে গড়ে তুলেছেন। মানুষকে যেমন তার আনন্দ উপভোগ করার মূল যেন উদ্দেশ্য এই রাজ্য সরকারের, ঠিক একইভাবে এখান থেকে কিছু আয় সেটাও কিন্তু সরকারের রাজস্ব বা তহবিলে জমা হয়, যেটা আমাদের বাংলার উন্নয়নের
কাজে লাগে, সেটাকে সামনে রেখেই একেবারে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে গনগনি। বলেছিলাম যে যদি আপনারা গনগনিতে আসেন, সেখানে থাকার জায়গা, তো সেই জায়গা আপনাদেরকে একটু দেখাই, যেখানে বিভিন্ন কটেজ আছে, কটেজের নামও আপনাদেরকে বলেছিলাম, তবু আপনাদেরকে একেবারে সরাসরি দেখাবো। দেখতে পাচ্ছেন নাম দেওয়া হয়েছে শিলাবতী। আপনারা সহজেই ভাবুন এই শিলাবতী মানে কি, একটা নদীর নাম, সেই নদীর নাম অনুসারে কটেজের নাম হয়েছে শিলাবতী। শুধু তাই নয়, এই কটেজটার দিকে লক্ষ্য করুন, দেখুন লেখা আছে কংসাবতী। একেবারে প্রত্যেকটা কটেজ নামকরণ করা হয়েছে নদীকে কেন্দ্র করে। দেখুন একটি কটেজ যার নাম দেওয়া হয়েছে ডুলুং, এই যে কটেজ। শুধু তাই নয়, আরও একটি কটেজ দেখাবো আপনাদেরকে, যেটার নাম হলো সুবর্ণরেখা। সেই সুবর্ণরেখা, প্রতিটা কটেজেই কিন্তু এসির ব্যবস্থা আছে। যদিও প্রকৃতির কাছে এসির প্রয়োজন নেই, প্রকৃতির যে বাতাস, প্রকৃতির যে নৈসর্গিক উপভোগ, সেখানে দাঁড়িয়ে যে দরকার নেই, তবু কিন্তু এসিরও বন্দোবস্ত করা আছে। একেবারে দেখুন একটা নিরিবিলি জায়গা, যেখানে সত্যি একটা অনাবিল আনন্দ পাওয়া যেতে পারে। একেবারে সারাটা দিন নয়, রাত্রের এর যে রূপ, সেই রূপটা একটু অনুধাবন করুন। নির্জন জায়গা, নিরিবিলি জায়গা, অন্ধকার, সেখানে দাঁড়িয়ে দুটো রূপের কথা আমাদেরকে একটু বলি। যদি এটা অমাবস্যা রাত হয়, ঘুটঘুটে অন্ধকার, আর সেই ঘুটঘুটে অন্ধকারকে যদি আপনাদের সামনে আপনারা গেটটি খুলে একবার বেরিয়ে আসেন, মনে হবে চারিদিকে যেন ঝিঝি পোকা ডাকছে, একেবারে একটা নিস্তব্ধতা বিরাজ করছে, মনে হবে যেন কিছু একটা ভয় আপনাদেরকে গ্রাস করবে। আবার যদি পূর্ণিমা রাতের কথা ভাবেন, যে সেই যে চাঁদের আলোতে সমস্ত কিছু যেন একেবারে জল করবে, উজ্জ্বল একটি রূপ আপনারা অনুধাবন করতে পারবেন সহজেই এই গড়বেতার গনগনিতে এলে। তো একেবারে একটা ভূপ্রাকৃতিক নৈসর্গিক যে পরিবেশ, সেই পরিবেশের দৃশ্য আমাদেরকে কম বেশি আমরা দেখানোর চেষ্টা করছি টার্গেট বাংলা নিউজের পর্দায়। আমরা এই মুহূর্তে এতক্ষণ আমাদেরকে গিরিখাত, শিলাস্তর, তার ক্ষয়ীভূত রূপ, বিভিন্ন টিলা, গর্ত, সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করলাম। আর এই মুহূর্তে দেখানোর চেষ্টা করেছি আমরা যেখানে থাকতে পারবেন, যেখানে সারাদিনের রূপ রস আস্বাদন করতে পারবেন সারা দিন রাত্রি। এখানে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো। আমি এই মুহূর্তে ওয়াচ টাওয়ারের ওঠার চেষ্টা করছি, যেখান থেকে গোটা গনগনির রূপটা আপনারা দেখতে পাবেন। তো সেটাই আমরা সেই ওয়াচ টাওয়ারের উপরে আমরা ওঠার চেষ্টা করছি, এবং সেখান থেকে যে এর যে ভিউ, সেই ভিউ আমরা দেখানোর চেষ্টা করব। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা টমে ঘুরতে ঘুর পথে আমরা ওয়াচ টাওয়ারে ওঠার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে ওয়াচ টাওয়ারের দ্বিতীয় তলায় এসে দাঁড়িয়েছি। তো এর যে প্রকৃতির রূপ দেখুন, এই মুহূর্তে কোনো মেঘ নেই, কোনো রোদ নেই, একেবারেই যেন মেঘে পরিপূর্ণ। আর দেখুন প্রকৃতির দৃশ্য কি অপরূপ, যাকে কোনোদিন ভোলা যাবে না। কবি সাহিত্যিকরা না বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেন। আমার একটা এই মুহূর্তে কবির কথা মনে পড়ে। তো যিনি আর কেউ নন, যিনি জগদীশচন্দ্র বসু। তিনি বলেছিলেন, যদি আমাকে শতবার জন্মাতে হয়, আমি এ দেশের কোলেই জন্ম নেব, এই দেশ যে দেশে তুমি আমি জন্মেছি। দেখুন দ্বিতীয় তলাতে আমরা দাঁড়িয়ে আছি। তো প্রকৃতির নৈসর্গিক রূপ আমরা তাড়িয়ে উপভোগ করছি। দর্শক অবাক হবেন না, এই রূপ রস আপনাদেরকেও আমরা দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন টার্গেট বাংলা, রূপরস দেখতে পাবেন। একেবারেই দেখতে পাচ্ছেন অতি দূরে অবস্থিত শিলাবতী। দেখুন শিলাবতীর রূপটা কি, একেবারেই শান্ত শীর্ণ যেন চেহারা নিয়ে শিলাবতী ঘুমিয়ে আছে। তো তারই পাশেই আজ আমরা দাঁড়িয়ে আছি গনগনিতে। তো চারিদিকে দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ, কারণ এই সবুজকে কে না ভালোবাসে। প্রকৃতিপ্রেমী মানুষ প্রকৃতির নেশায়
তারা বেরিয়ে পড়ে। কারণ সেই যে বললাম জগদীশচন্দ্র বসু, যিনি বলেছিলেন গাছের প্রাণ আছে, তিনিও বলেছিলেন যদি আমাকে শতবার জন্মাতে হয় তাহলে আমি সে দেশের কোলেই জন্ম নেব, এই সেই দেশ যে দেশে তুমি আমি জন্মেছি। কেন বলেছিলেন জানেন? এই প্রকৃতির রূপ রসকে তিনি ভুলতে পারেননি। শুধু তাই নয়, আরও একটা কথা বলি, জীবনানন্দ দাশ, যাকে প্রকৃতি প্রেমী বলা হয়, তিনি বলেছিলেন যদি আমি জন্মাই তাহলে এই প্রকৃতিতে জন্মাবো, কুমারীর পায়ের ঘুঙুর হয়ে জন্মাবো, শালুকের বেশে জন্মাবো, শঙ্খচিল হয়ে জন্মাবো। তো কেন? কারণ এই প্রকৃতির রূপরসকে তিনি ভুলতে পারেননি। আর আমরা সেই রকমই একটি প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে টার্গেট বাংলা নিউজের পর্দায়। আপনারা দেখতে থাকুন। তা নেই যে আছে পুরোটাই প্রকৃতি, একেবারে প্রকৃতির খামখেয়ালিপনা রূপ, সেই রূপেরই আজ বহিঃপ্রকাশ পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গনগনি। সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই টার্গেট বাংলা নিউজের পর্দায়। তো কারণ প্রকৃতি প্রেমী কবিরাও তারাও যে প্রকৃতির প্রেমে পাগল। কারণ প্রেম তো বিভিন্ন রকমের হয়, যে প্রেম যে বিভিন্ন রকমের হয়, সেই বিভিন্ন রকমের প্রেমের মধ্যে একটি প্রেম প্রকৃতি প্রেম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একেবারে একটা ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে, চারিদিকে নিস্তব্ধতা, একেবারেই আলো নেই, একদম আঁধার করে এসছে ঘন ঘটা মেঘের, সেই মেঘের ঘন ঘটা রূপ। আর সেই মেঘের ঘন ঘটা রূপের মধ্যে যে নিস্তব্ধ, সেই নিস্তব্ধতা বিরাজমান, তাই আপনাদেরকে তুলে আনার চেষ্টা করলাম টার্গেট বাংলা নিউজের পর্দায়। ক্যামেরায় মিরাজুর মল্লিকের সাথে আমি সন্দীপ দে, টার্গেট। এই গনগনির পাশেই আপনারা পাবেন মা ভবতারিণী মায়ের মন্দির। আমরা জানি আদ্যা শক্তি মহামায়া, সত্যি তো মা আমাদের শক্তি দেন, মা আমাদের দুর্গতি নাশিনী, আমাদের সমস্ত দুঃখ কষ্টকে লাঘব করেন। আর সেই মায়ের মন্দির পাবেন। সেই একটা গান ছিল জানেন তো, গিয়েছিল একটু জায়গা দাও মা এর মন্দিরে বসি। সত্যি তো তাই, মায়ের মন্দিরে বসি। সেই মা যেখানে সমস্ত অনাবিল দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি লাঘব করেন, সেই মা ভবতারিণী মায়ের মন্দির পাবেন এই গনগনি পিকনিক স্পটের পাশে। যে দৃশ্য আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজের পর্দায়। পকেটে পয়সা নেই, ফোন কিনবেন ভাবছেন, চিন্তার কোনো কারণ নেই। 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। কোথায়? কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল। হ্যাঁ, অহনা মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার, পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ। বাজাজ, এইচডিবি, টিভিএসে 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের ফোন নম্বরটি হলো 8972805205 অথবা 8145922324। প্রোপ্রাইটার রাজেশ দা।